নদীর যে কাজ করব এটি কোনো দিন মনে হয়নি। আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে তিস্তার এই অবস্থা, আপনার মতামত কি? আমি বলি এটা একটু পরে জানাই। নদী খুঁজতে গিয়ে ধরুন যেসব নদী পাই, নদীগুলোর এত করুণ দশা, যে নদীটা আমি কোনোদিন দেখি নাই, যে নদীর নাম আমি কোনোদিন শুনি নাই, সেই নদীর জন্যও তো আমার গভীর ভালোবাসা। নিজে নিজে সংকট তৈরি করে নদীর তলদেশ ভরাট করে আপনি যদি বলেন বন্যা হয়েছে, না, এই খাল খনন, নদী খনন প্রথমত হচ্ছে সর্বনাশকারী একটা কাজ। অসংখ্য নদীকে সরকারিভাবে মেরে ফেলা হয়েছে। আমি তো আমার এক জীবনে বাংলাদেশের সব নদীগুলো মুক্ত দেখে যেতে চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। আজকে যে মানুষটিকে আমরা ধরে নিয়েছি বলা যায় আর কি আমাদের স্টুডিওতে, সেই মানুষটির পরিচয় আসলে অনেকগুলো, তবে তার মধ্যে যেটা বড় পরিচয় সেটা হচ্ছে নদী। তিনি একাধারে নদী উদ্ধারকর্মী, নদী রক্ষার জন্য যা যাবতীয় করা দরকার সেটা তিনি করতে প্রস্তুত এবং করেন, রেগুলারলি, নিয়মিতই করেন। তিনি নদী বিষয়ক সংগঠক। নদী রক্ষার প্রচুর সংগঠন আছে আমাদের দেশে, সেগুলার অনেকগুলো আসলে বলা চলে তার হাতে তৈরি। সেই মানুষগুলোও এখন আসলে নদী রক্ষা এবং নদী বিষয়ক কাজকর্ম করে থাকেন। তিনি একই সাথে একজন খুব ভালো ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আপনারা অনেকেই ফেসবুকে তার ছবি দেখেছেন, তার তোলা ছবি দেখেছেন, পাখির ছবি দেখেছেন, নদীর ছবি দেখেছেন। এবং তিনি সবশেষে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও বটে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ আছেন আজকে আমাদের সাথে। কথা হবে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে, নদী নিয়ে, প্রকৃতি নিয়ে, সব কিছু নিয়ে কথা হবে। তুহিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। বহুদিন পরে আপনার সঙ্গে, বহুদিন পরে না, এই প্রথম আপনার সঙ্গে আসলে এভাবে বসা, অথচ দেখা হয় প্রায় প্রতিনিয়তই ঢাকা আসলেই আপনার। তো এখন আপনার কাজকর্ম কি চলছে? যেটা আমি বললাম দর্শকদের যে আপনি এতগুলো কাজ করেন, আমরা আসলে নদীর কথাই শুনবো আজকে আপনার কাছ থেকে। নদীর কাজ আমার প্রত্যেক দিনেরই কাজ। আমি কাজ করি, ছুটি পেলে হয়তো পাখির ছবি তুলি, বর্ষা মৌসুম এলে গাছগাছালি লাগাই, সেগুলোর হয়তো সারা বছর খোঁজ খবর রাখি। কিন্তু সব কিছুর আড়ালে বা সব কিছু হয়তো দেখা যায়, যেটুকু দেখা যায় না প্রত্যেক দিন, সেটা হচ্ছে আমাদের শিক্ষকতা। আচ্ছা। আমি শিক্ষকতাটাই সবচেয়ে বেশি উপভোগ করি। শিক্ষকতা ছাড়া কোনোদিন কোনো চাকরির পরীক্ষা দিতে যাইনি, আচ্ছা। শুধু শিক্ষকতা করব বলে। তো এই কাজ করতে গিয়ে নদীর কাজে এমনভাবে জড়িয়ে গিয়েছি যে আমার জীবনের সাথে, আমার নিঃশ্বাসের সাথে এখন নদী মিশে আছে। এই জন্যই বোধহয় এটা দেখা যায় বেশি। হ্যাঁ, এর জন্য এটা হয়তো বেশি দেখা যায়। এটার কাজের নানান অভিজ্ঞতা। আমি যেমন এই যে ঢাকায় এসেছি, এবারে ঢাকায় এসেছি একটা পারিবারিক কাজে, একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। বিয়ের অনুষ্ঠানটা হলো রাতে। আচ্ছা। তাহলে দিনের বেলাটা আমার হাতে আছে। আমি কিন্তু মানিকগঞ্জে চলে গিয়েছি। মানিকগঞ্জে গিয়েছি এই কারণে যে ওখানে এর আগে ধলেশ্বরী নামে একটা নদী, যে নদীটা প্রায় 2 কিলোমিটার ছিল। আমরা যে ধলেশ্বরী দেখি এটা না, আরেক ধলেশ্বরী। ওকে। হ্যাঁ, তো সেই ধলেশ্বরী দেখতে গিয়েছিলাম। তার উৎস যেখানে কালীগঙ্গা নদী থেকে বেরিয়েছে, সেই জায়গাটা দেখতে গিয়েছিলাম। আচ্ছা। যেখানে একটা বন্দর ছিল, অল্টনগঞ্জ বলে, সেটা কি করে নাই হয়ে গেল, প্রবীণ লোকের ভাষ্যে এখনও জীবন্ত সেই, আমি বলবো একেবারেই জীবন্ত হয়ে আছে সেই ধলেশ্বরী। সেগুলো নিয়ে কথা বলতে গিয়েছিলাম। একটু সুযোগ পেলেই নদীর জন্য কাজ করা। আমি প্রতিদিনই কম বেশি নদীর জন্য লিখি। নদী নিয়ে কাজ করতে গিয়ে অনেকগুলো সংগঠন আমরা করেছি। সেই সমস্ত সংগঠনের কারো না কারো সাথে প্রতিদিনই কথা হয়, যোগাযোগ হয়। আমাদের একটু সাংগঠনিকভাবেও আমরা নদীর কাজটাকে এগিয়ে নিয়েছি। এই সূত্রেই আসলে আমার জানতে চাওয়া যে নদীতে আপনার এই নদী যাত্রা কখন শুরু হলো, কিভাবে শুরু হলো? কারণ আমরা তো জানি যে আপনি আসলে ছবি তোলেন, এটাও তো একটা আলাদা বিষয়ই হতে পারতো আপনার সারা জীবনের। আপনি শিক্ষকতা করেন, সেখানে গবেষণা করতে পারতেন, যেটা আমরা খুব মজার ছলে বলি যে সেটা করলে নিশ্চয়ই কিছু পয়সা পেতেন। নদীর কাজ করতে গেলেও পয়সা পকেট থেকে যায়। তো এই যে ব্যাপারগুলো, এইটার সঙ্গে সংশ্লিষ্টতা শুরু হলো কবে থেকে আপনার? হ্যাঁ, নদী যাত্রাটা শুরু হয়েছে
অনেক দিন হলো। মানে আমি ছবি তুলি, ছবির প্রতি আমার একটা আগ্রহ দীর্ঘদিনের। ফলে আমি ক্যামেরা কিনেছি, ছবি তুলি। ধীরে ধীরে ছবি তোলার সাবজেক্টে পরিবর্তন এসেছে। আমি গাছগাছালি লাগাই, আমি ছাত্র জীবন থেকেই গাছ লাগাই, ফলে ওটাও একটা আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে শৈশব কৈশোর থেকে। কিন্তু নদীর কাজটা অন্যরকম। নদীর ব্যাপারটা মানে আসলে আমার নদীর কাজ করার কথা নয়। আমি ছোটবেলা থেকে নদীর পাড়ে যাই, নদীতে স্নান করে বেড়ে উঠেছি, কিন্তু নদীর যে কাজ করব এটি কোনো দিন মনে হয়নি। আচ্ছা। আমি লেখালেখি করি, উত্তরের সংকট নিয়ে লিখি। এই লেখালেখি সুবাদে শেখ রকুনের সাথে আমার পরিচয় হয়, কখনো কখনো দুই এক বাক্য কথা হয়, খুব বেশি হয় তা না। কিন্তু লেখাকে কেন্দ্র করে একটা হৃদ্যতা, একটা ঘনিষ্ঠতা বা একটু জানা বোঝা হয়। উনি একদিন ফোন দিয়ে বলছেন যে আমরা একটা নদীর সংগঠন করছি, রিভার অ্যান্ড পিপল, আপনি থাকবেন কি না? সামাজিক সংগঠন তো সামাজিক সংগঠন। আমি আবার এত কিছু না বুঝে বললাম, রাখেন, থাকবো। আচ্ছা। হ্যাঁ, আপনি বলছেন এ তো আর খারাপ কাজ হওয়ার কথা না। তাই। তো রিভার অ্যান্ড পিপল করি, তখন আমার মনে হলো আচ্ছা নদীটা তো আমি জানিও না, বুঝিও না। ওই শিক্ষক মানুষ হলে যা হয় যে একটা কাজ করছে জানি না, এটা তো হতে পারে না। হতে পারে না। তখন আমি নদী নিয়ে একটু পড়তে শুরু করলাম। প্রথম পড়ালেখাটা হচ্ছিল আমার একদম ওই পেপার পত্রিকায় নদী নিয়ে যে লেখাই আসে, সারা দেশে যেখানকার যে নদীর যে লেখাই আসুক না কেন ওইটা পড়ি। আচ্ছা। উপসম্পাদকীয়তে নদী নিয়ে কোনো লেখা এসেছে সেটা পড়ি। এর মধ্যে বিশ্ব নদী দিবস। তো আমি তখনও জানি না বাংলাদেশে কোনো দিন বিশ্ব নদী দিবস পালিত হয় নাই। আচ্ছা। আমি একজন নবীন সংগঠক যে কিনা নদীকে বুঝে উঠতেই পারে নাই। তো রখন ভাই বলছেন যে বিশ্ব নদী দিবস, তো আমি জানি না যে কোথাও পালিত হয় না। আমি বললাম বিশ্ব নদী দিবস তো পালন করা দরকার। হ্যাঁ হ্যাঁ, পালন করতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ে নতুন কয়েকজন শিক্ষক, কয়েকজন শিক্ষার্থী নিয়ে আমরা বিশ্ব নদী দিবস পালন, তিস্তা নদীর পাড়ে যাই, সেখানে গিয়ে নদীর আলোচনা হবে। আমরা গাড়ি নিয়ে সেই তিস্তা পাড়ে গেলাম, গিয়ে সেখানে আমরা মানে এটা দারুণ অভিজ্ঞতা। মঞ্জুর আরিফ সে পরবর্তীতে নদীর মানুষ হয়ে উঠেছে, নদী সে দারুণ বোঝে, জানে। আচ্ছা। তারও ধরা যাক যে তারও জীবনের শুরু, ফার্স্ট ইয়ারে পরে সেই ছেলের বিশ্ব নদী দিবস হবে। তাহলে বিশ্ব নদী দিবসটা কী, সে কোথায় কোথায় সার্চ দিয়ে সেই সময় কিছু তথ্য সে সংগ্রহ করলো, বিশ্ব নদী দিবসেই। হ্যাঁ, ঠিক আছে, আমরা সেখানে গিয়ে বিশ্ব নদী দিবস পালন করলাম। এখন বিশ্ব নদী দিবস পালনের ওই অনুষ্ঠানটাই হচ্ছে বাংলাদেশের প্রথম অনুষ্ঠান যেটা বিশ্ব নদী দিবস হিসেবে পালিত হয়। এই যে বিশ্ব নদী দিবস পালন, নদীর কোনো দিবস একটা লেখা লিখতে চাওয়া, তারপর যেটা হয়েছে ওখানকার তো নদী নিয়ে কথা বলার লোকই তো আসলে খুব কম, আমি এখন বুঝি। তো আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে তিস্তার এই অবস্থা, আপনার মতামত কি? আমি বলি এটা একটু পরে জানাই। হ্যাঁ, তখন আমি এটার পড়ালেখা করি, রোকন ভাইকে ফোন দেই। হ্যাঁ, যে রোকন ভাই এটা কি? তো না জানে তো একটা কথা, যে বললাম শিক্ষকতা করি বলে তো আমাদের কিছু বাড়তি দায়িত্ব আছে, ভুল তো বলার সুযোগ নেই। পরে চিন্তা করলাম তিস্তা নিয়ে এত কথাবার্তা, তিস্তাটাই একটু বুঝি তো। তখন তিস্তা পাড়ে যাওয়া শুরু করলাম। আগেও গিয়েছি বহুবার ছোটবেলা থেকে, কিন্তু তিস্তা পাড়ের মানুষকে গিয়ে জিজ্ঞাসা করা, নদীটা কেমন দেখেছেন, নদীটা কেন এমন হলো, নদীটা কীরকম হলে ভালো হয়, নদীর সাথে আপনাদের সম্পর্কটা কী, নদী ভেঙে গেলেও কেন থাকেন, অসংখ্য প্রশ্ন। তখন আমি যতই প্রশ্ন করতে গেলাম ততই দেখি যে এক মানে অবারিত উন্মুক্ত এক জায়গা, যেটা নিয়ে কোনো কাজ নেই, কিছু নেই, অথচ প্রচুর কাজ হওয়া দরকার। তারপর থেকে নদী নিয়ে আরও ভিতরে ঢুকে গেলাম। ইছামতি নামে একটা নদীর পাড়ে রংপুর গড়ে উঠেছিল। আচ্ছা। তো আমার একটা ইয়ে হলো, যাকেই পাই এখনও কিন্তু অন্য এলাকার কোনো লোক আমার বাসে আমার সিটের পাশে বসেছে, আমি একটাই নদীর কথা জিজ্ঞাসা করার জন্যই তাকে দুইটা আলাপ করি আগে। আচ্ছা। হ্যাঁ, যে ভাই কোথায় যাবেন, একটু কথা বলা যাবে কিনা। এই কথা বলার পরে আমি বলি আপনার বাড়ির পাশে কোনো নদী আছে কিনা, হ্যাঁ, বা আপনার নদীর কোনো ইয়ে আছে কিনা, আমি কিন্তু এটা জিজ্ঞেস করি। তো ওই রংপুরে প্রচুর লোককে জিজ্ঞেস করছি, কেউ তো ইছামতি নদীর কথা বলতে পারে না। বইয়ের লেখা যেখানে পড়েছি ভুল হতে পারে না। তো আমি তখন ওই নদী খুঁজে বেড়াই। নদী খুঁজতে গিয়ে ধরুন যেসব নদী পাই, নদীগুলোর এত করুণ দশা, মানে আসলে আমি ততদিনে তো নদীগুলোকে ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসার পাত্র নদী। মানুষ সবাই তার ভালোবাসার
বস্তুকে, ভালোবাসার প্রাণীকে, ভালোবাসার মানুষকে পরম সুখে স্বাচ্ছন্দ্যে দেখতে চায়। রাইট। আর আমার ভালোবাসার নদী মানে ওষ্ঠাগত, প্রাণ ওষ্ঠাগত। হ্যাঁ, তখন আমার মধ্যে একটা সংবেদনশীলতা খুব গভীরভাবে কাজ করতে শুরু করে যে না, এই নদীগুলোর জন্য কিছু করা দরকার। তখন আমি আরও নদী নিয়ে, আমি যে একটা আঞ্চলিক বৈষম্য, আঞ্চলিক পিছিয়ে থাকা, এগুলো নিয়ে লিখতে শুরু করেছিলাম। আমি তখন সাহিত্য নিয়ে অনেক লিখছিলাম। তখন আমার লেখালেখির জায়গাটায় অনেকখানি জায়গা দখল করে নেয় নদী। যে নদীটা আমি কোনোদিন দেখি নাই, যে নদীর নাম আমি কোনো দিন শুনি নাই, সেই নদীর জন্যেও তো আমার গভীর ভালোবাসা। আমি যে নদীটা দেখে উদ্ধার করতে যাই, আমি কিন্তু শুধু ওই নদী উদ্ধার করতে যাই না, আমি কিন্তু বাংলাদেশের সমস্ত নদী আমি উদ্ধার হয়েছে এটা এক জীবনে দেখে যেতে চাই, এবং এটা সম্ভব। সেই লক্ষ্যে আমি নদীর কাজ করে চলছি। তুহিন ভাই, এই যে বললেন যে নদী উদ্ধার, তার মানে হচ্ছে যে নদীকে অপহরণ করার, নদীকে দখল করার একটা প্রক্রিয়া জারি আছে আমাদের এখানে। সেটা আজকের থেকে নয় বোধহয়। এই যে মানে নদী দখল করার জায়গাটা, এইটার সামাজিক এবং জীবনে, অর্থনীতিতে তার বিশাল প্রভাব আছে। সেই প্রভাবটা ঠিক কী রকম? একটা নদী যখন মরে যায় তখন অনেকগুলো ঘটনা ঘটে। ধরুন একটা যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়, ফলে একটা যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে তার সঙ্গে অর্থনৈতিক ক্ষতি তো খুবই দৃশ্যমান। সব নদী মরলেই যোগাযোগ ইয়ে হয় তা না, কিন্তু যে কোনো নদী মারা গেলেই কিন্তু জীববৈচিত্র্যের একটা ব্যাপক ক্ষতি হয়। প্রচুর নদীর যে মাছ, সে মাছগুলো হারিয়ে যায়। তারপর ধরুন যে একটা নদী যখন ধরুন যে নদীর পাড়ের মাটিটাকে একটা বিশেষত্ব দান করে, যখন ওই পানিটা থাকে না, পানির স্তর নিচে নেমে যায়, ফলে মাটির যে গঠন আমাদের এখানকার, সেই গঠনেও কিন্তু একটা নেতিবাচক পরিবর্তন আসে। আচ্ছা। ফলে সব ক্ষতি যে আপনি সুনির্দিষ্ট করে বলতে পারবেন এটা নয়। হ্যাঁ, বলা যাবে না তা না। আমরা তো সামাজিক কাজ করি, যারা নদী নিয়ে গবেষণা করেন, এগুলো নিয়ে যাদের গভীর গবেষণা আছে, এখন মাটির তলদেশে পানির প্রবাহ নিয়ে কাজ, তার সঙ্গে ভূমির উপরের সম্পর্ক, মাটির উপরের সম্পর্কের সঙ্গে নানান জীববৈচিত্র্যের সম্পর্ক, উদ্ভিদের সম্পর্ক, এগুলো অনেক কিছু মিলিয়ে তো আসলে নদী। ফলে আপাত দৃষ্টিতে বা সামাজিক কাজ করার সুবাদে যে দৃষ্টিতে আমরা যে নদী দেখি, সেই নদী মরে গেলেও তার ক্ষতিও কম না। আজকের দিনে বাংলাদেশে যত বন্যার খবর আমরা দেখি, এর কিন্তু খুব কম সংখ্যক বন্যা, এর অধিকাংশ কিন্তু জলাবদ্ধতা। তিস্তার বন্যা তো আপনি কৃত্রিমভাবে সংকটটা তৈরি করেছেন। দুই পার আপনি মানে কখনো বেঁধে দিয়েছেন, পলি এসেছে, নদী তার অন্য দিকে যেতে পারে না, তখন পার ভেঙে ভেঙে তার আবার তলদেশটা ভরাট হয়, তখন অল্প পানিটা বৃষ্টিতে বা পানিতে দুই কুল উপচে যায়, আপনি বলছেন বন্যা। তো নিজে নিজে সংকট তৈরি করে নদীর তলদেশ ভরাট করে আপনি যদি বলেন বন্যা হয়েছে, না, এটাও একরকমের জলাবদ্ধতা। বন্যাটাকে আসলে এর কারণেই হয়, এই অব্যবস্থাপনার কারণেই। তার মানে এই যে দখল, তারপরে এর সঙ্গে মানে সম্পর্কযুক্ত যে আরও যে ঘটনাগুলো ঘটে, এইসব কারণেই কি তাহলে বন্যাটা হয়? হ্যাঁ, নদীর দখল দূষণ যেটা আছে আমাদের, এই দখলের কারণে, দূষণের কারণে, ভরাট হওয়ার কারণে, এই সব কারণে কিন্তু আমাদের নদীগুলো মরতে বসেছে। এবং ওই যে বললাম, এটাকে বন্যা বলা যাবে না, বন্যা তো অন্য জিনিস। বন্যাটা হচ্ছে যখন প্রচুর বৃষ্টি হবে কিংবা উজানের পানি আসবে, সেই পানিতে যখন নদীর স্বাভাবিক অবস্থা ঠিক রেখে তার পানি দুকুল উপচে যাবে, তখন আপনি সেটাকে বন্যা বলবেন। কিংবা প্রচুর বৃষ্টি হয়েছে, নিম্নাঞ্চল থেকে নদী ঠিক আছে কিন্তু অতখানি পানি বহন করতে পারে না, একটু সময় লাগছে, সেটাকে আপনি বন্যা বলবেন। কিন্তু আপনি প্রবাহটা বন্ধ করে দিয়েছেন, দিয়ে বলছেন বন্যা হচ্ছে, আমরা এটাকে বন্যা বলতে নারাজ, এটাকে আমরা জলাবদ্ধতা বলতে চাই। যদি প্রকৃত যে বন্যা, সে বন্যাটা তো আমাদের কাঙ্ক্ষিত বন্যা। বন্যা হবে, দুকুল উপচে যাবে, জমিতে পলি পড়বে, উর্বরতা বাড়বে, চাষাবাদ বাড়বে, এগুলোর সঙ্গে তো অনেক কিছু জড়িয়ে আছে। মানে বন্যা ক্ষতিকর নয় বলতে যাচ্ছেন, যদি প্রাকৃতিক হয়ে থাকে। প্রাকৃতিক ক্ষতি নয়, যদি অনেক বন্যা হয় তখন পুকুর থেকে মাছ বেরিয়ে যায়, আপনি হয়তো বলবেন মাছ তো বেঁচে থাকলো, ক্ষতি হয় নাই, কিন্তু অর্থনৈতিক ক্ষতি একটা আছে। কিন্তু সেটা সামগ্রিকভাবে আসলে যদি প্রাকৃতিক বন্যা হয়, সামগ্রিকভাবে সেটা মানে অনেক উপকারের দিক আছে। যে বিষয়টা আমি আসলে আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে ধরুন এখন আমাদের সরকার
খাল খনন কর্মসূচি শুরু করেছে, যেইটা নিশ্চিতভাবে এক ধরনের হয়তো উপকার করবে আমাদের। এই খাল খনন কর্মসূচি নিয়ে যদি আপনি সামগ্রিকভাবে কিছু বলেন আর কি। খাল শব্দটা নিয়েই অনেকের মধ্যে বিভ্রান্তি আছে। বিভ্রান্তি আসে, রাইট মানে খালটা কি, রাইট। আমি যদি সহজে বলি খালটা কি, এটা নিয়েই একটা বড় বিভ্রান্তি আছে। আচ্ছা, দেখুন, খাল বলতে অনেকেই বলেন কৃত্রিমভাবে খনন করা যে প্রবাহ, সেটা খাল। হ্যাঁ, নদীর যদি আপনি সংজ্ঞায়নটাকে মেনে নেন, ধরুন জাতীয় নদী রক্ষা কমিশনই একমাত্র নদীর সংজ্ঞায়ন করেছে, মানে সরকারিভাবে। আর কোথাও আমরা সরকারিভাবে নদীর সংজ্ঞায়নটা দেখি নাই। জাতীয় নদী রক্ষা কমিশনের এই সংজ্ঞাটাকে যদি আমরা মেনে নেই, তাহলে প্রাকৃতিক সমস্ত প্রবাহই নদী। যে প্রবাহগুলো হয় নদীতে অথবা সমুদ্রে মিলেছে, এরকম সমস্ত প্রবাহই নদী। তাহলে আমরা খাল বলে যেগুলোকে চিনি জানি, এগুলো নদী। ধরুন মানিকগঞ্জ থেকে একটা নদী বেরিয়েছে, সেটাকে বলা হচ্ছে খাল। আচ্ছা, মানে কালীগঙ্গা নদীর শাখা বেরিয়ে গেছে, গিয়ে ধরুন ধলেশ্বরীতে পড়েছে, আপনি বললেন যে এটা একটা খাল। তো নদী, তাহলে শাখা নদীর যত সংজ্ঞা, যত বৈশিষ্ট্য, সব তো এই খালের আছে। আচ্ছা, যেটা হয়েছে এক এক জায়গায় এক এক রকম। যে সমস্ত জায়গায় ধরুন কোথাও নদীকে নদী বলে, কোথাও নদীকে ছড়া বলে, কোথাও নদীকে গাং বলে, কোথাও নদীকে ডাড়া বলে, কোথাও নদীকে খাল বলে। তো এক একটার এক এক রকম নাম আছে। এখন ধরেন বড় বড় নদীগুলোকে হয়তো কোথাও গাং বলে, কোথাও নদী বলে, কিন্তু মাঝারি কিংবা ছোট নদীকে কিন্তু খাল বলার, ডাড়া ছড়া বলার কিন্তু একটা প্রবণতা, এবং সেটাও নদী, সেটাও নদী। আচ্ছা, মানে বেসিক্যালি নদী, কিন্তু আঞ্চলিকভাবে হয়তো খাল, ডাড়া, ছড়া এসব বলা হয়। হ্যাঁ, তাই তো? এইখানে একটা সমন্বয় থাকা দরকার। প্রথমত এক নম্বর সমন্বয় থাকা দরকার হচ্ছে নদী অববাহিকা ভিত্তিক সমন্বয়, আর একটা হচ্ছে যারা কাজ করে তাদের মধ্যে সমন্বয়। এই কাজ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ করে, বিএডিসি করে, তারপর ধরুন নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে করে, পানি উন্নয়ন বোর্ড করে, এলজিইডি করে, তো মৎস্য বিভাগ নদীকে কেটে মানে অনেক সময় দেখি খাল বানায়, পুকুর বানায়, নানান সংস্থা করে। এগুলোর মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। অববাহিকা ভিত্তিক কথাটা বলা হয় এই কারণে যে আপনি একটা নদী বা একটা খাল খনন করলেন, তার সঙ্গে কিন্তু একটা নদী বা খালের সম্পর্ক আছে। তাহলে ওই সম্পর্কটাকে আপনি আমলে না নিয়ে শুধু একটা খাল খনন করলে হবে না। এই খননের জন্য সবার আগে যে কাজটা করতে হবে, যে এটা খনন হবে, তাহলে ওইটার সিএস ধরে আপনার সীমানা চিহ্নিত করতে হবে সবার আগে। যদি আপনি সিএস ধরে সীমানা চিহ্নিত না করেন, তার মানে হচ্ছে আপনি নদীরা সর্বনাশ করতে গিয়েছেন। এই খাল খনন, নদী খনন প্রথমত হচ্ছে সর্বনাশকারী একটা কাজ। সীমানা চিহ্নিত করতে গিয়ে আপনি দেখছেন যে অনেক জায়গায় ভরাট হয়ে গেছে, ওটা নদীর অংশ। আপনার আইন অনুযায়ী প্রকৃতিগতভাবে ওরা নদীর অংশ। অর্থাৎ নদীর বর্তমান অবস্থা এবং সিএস রেকর্ড ধরে আপনার নদীর সীমানা চিহ্নিত করতে হবে। তারপর খনন করে আপনি এই নদী, আমরা দেখেছি যে সিঙ্গেল শিফটিং একটা পদ্ধতি ব্যবহার করে, যে একবার ওই এক্সকাভেটর মেশিন দিয়ে একবার একদিকে তুলতে যে মাটি, আবার ওই দিক থেকে একবার ফেলতে যেটুকু জায়গা, এইটুকু জায়গাকে সবখানে নদী কাটা হয়। ডাবল শিফটিং হলে ডাবল খরচ, তো ডাবল খরচে যেতে চায় না। আবার ধরুন যে নদীটা তখন ফেলার কোনো ঝামেলা নাই, পাড়ে ফেলতে হবে, নদীর ভিতরে ফেলে দিল, এটাকে খননটাকে সহজ মনে করে। মানে এটা একটা মাটি কাটা ব্যবসা বলতে পারেন, নদী খনন না। দুই দিকে যখন মাটি ফেলে, সেই মাটি ফেলাটা ধরুন নদীর ভিতরে ফেললো, মানে অবিশ্বাস্য ব্যাপার। আমি কত নদী দেখেছি একটা কেটে তিনটা বানিয়েছে। ধরা যাক যে একটা নদী 200 মিটার প্রস্থ, ওকে, নদীটা খনন হবে ধরুন 40 মিটার, ওকে, তাহলে 40 মিটারের মাঝ বরাবর 40 মিটার, তাহলে ঠিক মধ্যবিন্দুর দুই দিকে 20 মিটার 20 মিটার করে খনন হলো। খনন করার পর মাটিটা ওই 20 মিটারের সীমানা বরাবর ফেলা হলো। তাহলে 3টা প্রবাহ তৈরি হলো। একটা প্রবাহ ছিল মূল প্রবাহ তো একটাই, তো ওইটা এখন 3টা বানানো হলো। দুই দিকে মাটি ফেলা হলো ভিতরে, তা মাঝখানে যদি খনন করে ভিতরে দুই দিকে মাটি ফেলা হয়, তাহলে দেখতে আপনি গিয়ে দেখবেন 3টা নদী একই নদীর ভিতরে চলছে। হ্যাঁ, এবং এই কাজগুলো কারা করছে? ধরুন স্কুলে সবচেয়ে ভালো ছাত্র বলে পরিচিত, এবং স্কুল এবং কলেজে সবচেয়ে ভালো রেজাল্ট, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে ব্যাপক নামডাক আছে। ধরেন যে বুয়েটে, রুয়েটে, কুয়েটে, চুয়েটে ভালো ভালো জায়গায় পড়তে গেছে, হ্যাঁ, এবং দারুণ বিদ্যা অর্জন হয়েছে।
কর্মক্ষেত্রে গিয়ে তারা একটা নদীকে তিনটা বানাচ্ছে। দুঃখজনক ব্যাপার যে নদীর এত সর্বনাশ কিভাবে করে। আমি আমার একজন সহকর্মী আমার সঙ্গে গেছেন নদী দেখতে, গিয়ে তিনি হাহুতাশ করছেন, বলছেন এটা কিভাবে সম্ভব। আমাকে বলছে স্যার এটা কিভাবে সম্ভব, এই কাজটা কে করলো, তিনটে নদী হয়ে গেছে। তো নদী তো কেটে নদীর ভিতরে মাটি রেখেছে। এটা আপনি অহরহই দেখতে পাবেন। আচ্ছা, তো যাতে একটা নদী তিনটা না হয় সেটার নজর রাখতে হবে। নদীর প্রাকৃতিক সৌন্দর্যটা ঠিক রাখতে হবে। আপনি নদীতে পাড়ে মাটি ফেলে আপনি গাছ লাগাবেন, গাছ লাগানো অনেক জায়গা আছে। যখন নদীর দুই পাড়ে মাটি ফেললেন তো নদীটা দেখতে তো খালের মতোই লাগবে, খালের মতো লাগে নদীর মতো লাগবে না। না, মাটিটাকে সরিয়ে ফেলতে হবে। মাটি কেনার অনেক লোক আছে মাটি ফেলে রাখতে, শুধু সরকার চাইলে সুষ্ঠু ব্যবস্থাপনার ভিতর দিয়ে, কারণ হচ্ছে নদীর পানি হবে, দুই পাড়টা তো একটা স্বাভাবিক প্রবাহ, পানি বৃষ্টি হলেই নেমে যাবে, এটা থাকতে হবে। তারপর ধরুন যে যারা কাজ করে তাদের সমন্বয়, অববাহিকা ভিত্তিক সমন্বয়, মাটি ফেলার জায়গা ঠিকঠাক রাখতে হবে, মাপটা ঠিকঠাক মতো হতে হবে, এবং দখল থাকলে সে যেমন বিশেষ করে সরকারিভাবে অনেক নদীকে মেরে ফেলা হয়েছে, অসংখ্য নদীকে সরকারিভাবে মেরে ফেলা হয়েছে। শুধু একটা উদাহরণ যদি বলি, পানি উন্নয়ন বোর্ড ধরুন তিস্তা নদীরই ধরুন যে 15-20টা শাখা নদী আর উপনদী মেরে দিয়েছে। তো শাখা নদীর যদি আবার শাখা থাকে কিংবা শাখা নদীকে যদি বাঁচাতে চান তাহলে তিস্তার সঙ্গে মুখটা কিন্তু খুলে দিতে হবে। রাইট। এখন ধরুন যে আপনি এই যে নদীর কথা বলছি মানিকগঞ্জে, ধরুন যে কালীগঙ্গা থেকে যে ধলেশ্বরীটা বেরিয়েছে, সেই কালীগঙ্গা ওই মানিকগঞ্জের ওটা সাটুরিয়া উপজেলায় পড়েছে চরতিল্লিতে। ধরুন একবার খনন হয়েছে, ওটা মাটির ব্যবসা হয়েছে, খননের জন্য যা লাগবে সেটা করে নাই। তো আপনি যদি কালীগঙ্গার সঙ্গে এই ধলেশ্বরীর প্রবাহ সংযোগ স্থাপন করতে না পারেন তাহলে কিন্তু এটা যতই খনন করেন না কেন এতে কোনো প্রাণ ফিরবে না। ফলে এই খননটাকে হতে হবে খুবই বিজ্ঞানসম্মত। আমি বাংলা বিভাগে লেখাপড়া করে নিশ্চয়ই প্রকৌশলীদের জ্ঞান দিতে যাব তা নয়, কিন্তু প্রকৌশলীদের কাছে আমাদের দাবিটা হলো খননের সঙ্গে যেন খননের কার্যকারিতা থাকে। খনন হলো পানিও এলো না, তো এই খননের অর্থটা কি? আবার প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আমরা যখন খনন করব মুখ বন্ধ হয়ে থাকা নদীগুলোর কিংবা অন্যান্য সোর্স থেকে, একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে যে কথাটা আলোচনা কম হয়, একটা নদীর পানির উৎস শুধু একটা বিল কিংবা শুধু উজান থেকে আসা পাহাড়ি ঢল নয়। আমাদের এখানে একটা নদীর প্রচুর পানির উৎস, মানে বৃষ্টি হলো, ধরা যাক যে কোনো কোথাও বৃষ্টি হলে এই পানিটা গড়িয়ে গড়িয়ে কোনো না কোনোভাবে নদীতেই যেতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রাকৃতিক বৈশিষ্ট্য। তাহলে প্রত্যেক জায়গা থেকে বৃষ্টির পানি, এটাই ধরতে হবে, বৃষ্টির পানি বাধাহীনভাবে নদীতে যেতে পারে কি না। এই পথগুলো আমরা যতদিন ঠিক করব না ততদিন আমাদের পুরনো নদীর, পুরোটা ঠিক করাও যাবে না, অন্তত 90%, 80% যদি যায় তাহলে ধরুন যে তখন আমাদের নদীগুলো প্রচুর পানি পাবে। তা না হলে বিশেষ করে আমাদের ছোট নদীগুলোর পানির উৎস কমে যাবে এবং ক্রমাগত তখন পরিচর্যার দায়িত্বটা আরও বেড়ে যাবে। বিষয়টা আসলে নদী খনন বা খাল খনন যা বলছি আমরা, সেটা আসলে খুব সহজ কোনো বিষয় নয়। না না, এবং যেটা মানে আপনি যেটা বললেন যে অবশ্যই এটা প্রাকৃতিকভাবে ব্যাপারটা, নদীর প্রাকৃতিক সৌন্দর্য যেমন থাকতে হবে তেমন এটার খননটা হতে হবে বৈজ্ঞানিক। মানে আমি কোনো কিছুকে বাধা সৃষ্টি করতে পারবো না, এইটা মেনে নিয়ে যদি আমরা খননটা করি তাহলে সেটা ফলপ্রসূ হয়ে উঠতে পারে। আপনার বক্তব্য তো এরকমই। এটাই। এটা আবার রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন কিছুদিন আগে বললেন যে বেসিন কেন্দ্রিক খননের জায়গাটা তৈরি করতে হবে, এবং সেটা মানে এই বেসিন কেন্দ্রিকতার বিষয়টা যদি আপনি বলেন একটু। আমাদের যে নদীগুলো আছে এই নদীগুলো তো শুধু নদী নয়, নদীর অনেকখানি জায়গা জুড়ে আসলে নদীর বিবেচনা। আবার ধরুন একটা নদীর সাথে অনেকগুলো নদীর মিল আছে, মানে সংযোগ আছে। আমি এমনি বলি, যেমন ধরুন যে নীলফামারী থেকে একটা নদী এসেছে দেওনাই বলে, আমরা নদীটাকে চিনি। আমি যে এই নদীটার কথা বলি, ধরুন এই পাংঘা এবং খেরুয়া নামে দুটো নদী ভারত থেকে এসে এই নদীর নাম হয়েছে দেওনাই। তারপর ধরুন সে নদীটা ধরুন যে অনেকগুলো শালকি, শাখা দেওনাই, বুড়িখোড়া, বুল্লাই, নেংটি ছেড়া, চিকলি, এরকম অনেকগুলো নদীর পানি, প্রায় ধরুন যে 20টা নদীর পানি নিয়ে সে প্রবাহিত হয় দেওনাই নদী। তাহলে এই যে ধরুন 20টা নদীর প্রায় পানি নিয়ে প্রবাহিত হয়, তো যখন আপনি খনন করবেন, ধরুন আপনি দেওনাই খনন করছেন, তাহলে দেওনাইয়ের সঙ্গে কিন্তু আপনার এতগুলো নদীর
আরেকটা উদাহরণ বলি, যেমন ধরুন বগুড়ার কথা বলি। আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তো নদী খাল খননের দিকে বিশেষ নজর দিয়েছেন। তার বাড়ি বগুড়ায়, শহরের উপর দিয়ে গেছে করতোয়া নদী। এই করতোয়া নদী, এই যে বললাম আমি 20টা নদীর পানি নিয়ে যমুনেশ্বরী প্রবাহিত হয়, এই পানিটাই কিন্তু এই 20 নদীর পানিতে কিন্তু করতোয়া চলবে। আচ্ছা। কিন্তু গাইবান্ধার গোবিন্দগঞ্জ নামক স্থানে পানি উন্নয়ন বোর্ড নদীটার গলা টিপে ধরে যতটা সম্ভব নির্মমভাবে মেরে ফেলেছে। আচ্ছা। খুলশি নামে একটা জায়গা আছে, খুলশি, হ্যাঁ। সেখানে ধরুন যে 300 মিটার 400 মিটার নদীর মুখের মধ্যে ধরুন যে 10 ফুটের একটা স্লুইস গেট দিয়ে রেখেছে। আচ্ছা। তো 10 ফুট দিয়ে কি 300 মিটারের পানি যাবে? পানি যেতে পারে না। ফলে নদীটা, বগুড়ার নদী মরে গেছে। এই যে হাজারো কোটি টাকা প্রজেক্ট নেওয়া হয়েছিল, আগামীতে যদি আরও হাজারো কোটি টাকা, লাখ কোটি টাকাও প্রজেক্ট নেওয়া হয় নদীটা বাঁচানোর জন্য, ওই যে খুলশিতে নদীটাকে মেরে ফেলা হয়েছে, ওটাতে যদি না বাঁচানো হয় তাহলে এগুলো বাঁচবে না আসলে। তাহলে কিন্তু এই নদী বাঁচবে না। সরকারি প্রতিষ্ঠানগুলো তো নদী বাঁচানোর কথা, তারাই নদীর সঙ্গে এরকম কেন করছে? এই আচরণ, আমরা এই অভিযোগটা আমরা বহু শুনেছি পানি উন্নয়ন বোর্ডের নামে এই অভিযোগ। এটা আসলে খুব কঠিন প্রশ্ন। এটা আমি বহুদিন কাজ করি নদী নিয়ে। আমি জানি না যে এটা কীভাবে সম্ভব। আপনি নদীর পাড়ে যাবেন, গিয়ে দেখবেন যে নদীর মাপের চেয়ে অনেক ছোট করে রেগুলেটর বলি, ওয়াটার কন্ট্রোলিং স্ট্রাকচার বলি, বা স্লুইস গেট বলি, নানান রকম অবকাঠামো আছে। এলে অনেক ছোট ছোট করে করা। মানে যেটা বললেন যে 300 মিটারের জায়গায় 10 ফুটের একটা স্লুইস গেট, এটা কীভাবে সম্ভব? এরকম অসংখ্য ছোট ছোট, এবং এই স্লুইস গেটগুলো ভালো চলছে তা না। এবং অনেক জায়গায় তো নদীর মুখ বললাম বন্ধ করে দিয়েছে। যে সমস্ত জায়গায় নদী মেরে ফেলেছে সেটা অন্য একটা বিষয়ে তারা বলেন, কিন্তু সেটাও একটা প্রকৌশলীদের সীমাবদ্ধতা। একসময় যখন শুধু আমাদের একটা চাষাবাদ হতো বছরে, আর এক চাষাবাদ পানির নিচে ডুবে যেত, তখন যাতে করে নদীগুলো মেরে দিলে নদীতে পানি আসবে না, তখন নাকি চাষাবাদ করা যাবে। চাষাবাদের বৃদ্ধির জন্য নাকি নদী মেরেছে। এরা 60-এর দশক 70-এর দশকের কথা। যা হোক, মানে এটা মানে ঠিক আমরা জানি না যে এই ধরনের মানে তত্ত্ব কারা আসলে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করেছিল, এটা আমরা ঠিক জানি না, এখনো পর্যন্ত জানি না। তো সেগুলো থাকবে। এখন আমার কাছে যেটা খুব মনে হয় যে এই যে নদীকে কেন্দ্র করে এত কিছু চলে, নদীকে বাঁচানোর, নদীকে মেরে ফেলার, নদীকে দখলের, নদী তো দূষণ, সব কিছু মিলিয়ে নদী কেন্দ্রিক যে ব্যাপারগুলো চলে, আপনি তো দীর্ঘদিন কাজ করেন। আমি যদি জানতে চাই যে এখান থেকে ইতিবাচক উত্তরণের আসলে পথ কী? ইতিবাচক উত্তরণের পথ বললে তো, যে সমস্ত কথা আমরা বলি, আমাদের এই সমস্ত কথায় অনেকে খুব অসন্তুষ্ট হন। বিশেষ করে নদী রক্ষার যাদের দায়িত্ব, তারা বেশি অসন্তুষ্ট হন। তারা যদি অসন্তুষ্ট না হয়ে আমাদের কথাগুলোকে ভালোভাবে নিয়ে কাজ করতেন, তাহলে নদীগুলো উদ্ধার করা সম্ভব হতো, নদীর দখল বন্ধ করা সম্ভব হতো। নদী আসলে কে দেখবে? নদী দেখার দায়িত্ব কার? আমি যদি এই প্রশ্ন করি, তাহলে দেখুন নদীর সাথে ভূমি আছে, ভূমিটার দায়িত্ব হচ্ছে নাকি ভূমি মন্ত্রণালয়। আচ্ছা আচ্ছা, তারপর ধরুন যে নৌ পরিবহন মন্ত্রণালয়, তারাও নদী নিয়ে কাজ করে। পানি সম্পদ মন্ত্রণালয়, তারাও নদী নিয়ে কাজ করে। কৃষি মন্ত্রণালয়, তারাও নদী নিয়ে কাজ করে। মৎস্য মন্ত্রণালয়, তারাও নদী নিয়ে কাজ করে। পরিবেশ, জলবায়ু পরিবেশ মন্ত্রণালয়, তারাও নদী নিয়ে কাজ করে। এতগুলো প্রতিষ্ঠান, মানে মন্ত্রণালয়ই কতগুলো, এর অধীনে আবার অনেকগুলো সংস্থা আছে, সবাই মিলে নদীর কাজ করে। ওই যে একটা কথা আছে না, ভাগের মা গঙ্গা পায় না। হ্যাঁ, আমাদের অবস্থা হয়েছে এরকম। আপনি একটা নদী উদ্ধার করতে যাবেন, গিয়ে দেখবেন যে স্থানীয় প্রশাসন দখলদারদের পক্ষে। আচ্ছা, এটা আমাদের একটা খুব মানে এত তিক্ত অভিজ্ঞতা। কারণ হচ্ছে, আপনি যখনই নদীটা উদ্ধার করতে যান, তখনই নদীর দখলদারদের প্রধানতম কাজ হচ্ছে প্রমাণ করা যে আপনি অ্যান্টি গভর্নমেন্ট, আপনি সরকারের বিরোধী কেউ। আর আমাদের দেশে যদি সরকারের বিপক্ষের কেউ ভালো কাজ করতে চায়, তাহলেও বন্ধ করা হবে। শুধু সরকার বিরোধী নাম দিতে পারলেই যেন তার আর কোনো কাজ করার অধিকার দেশে নাই। ফলে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় যখন আমরা নদীর কাজ করতে গিয়েছি, তখন আমাদেরকে বলা হয়েছে এরা তো জামাতি ইসলাম।
এরা তো বিএনপি ঘরানার লোক। বিএনপি ঘরানার লোক, আচ্ছা। হ্যাঁ, এইসব বলা হয়েছে। এবং ধরুন যে আমাদের নামে সংবাদ সম্মেলন হয়েছে, আমাদের নামে মিছিল মিটিং হয়েছে, মামলা হয়েছে কত? মামলা হয়েছে অনেক। আমাদের আমি যে নদী আন্দোলনের সাথে কাজ করি, আমাদের যাদের সাথে কাজ করি, মানে এদের নামে প্রচুর মামলা, গুণে বের করতে হবে যে কতগুলো মামলা। আচ্ছা। মানে আমার নামেই তো 2টো মামলা। আচ্ছা। হ্যাঁ, তো ধরুন যে শুধু মামলা না, আমরা মারও খেয়েছি। আচ্ছা। তারপর ধরুন যে আরও অনেক জায়গায় অনেক রকম হুমকির মধ্যে পড়েছি। হ্যাঁ, ধরুন নীলফামারীতে আমরা নদী উদ্ধারের কাজ করতে গিয়েছি, দেওনাই নদী, ওখানে আব্দুল ওয়াদুদ বলে একজন আছেন, উনি আমাদের দেওনাই নদী রক্ষা কমিটির আহ্বায়ক, এখন উনি নীলফামারী জেলার সমন্বয়ক হয়েছেন। আচ্ছা। কারণ তার কাজের ভিতর দিয়ে। ওকে। তো তিনি অনেক লড়াই সংগ্রাম করেছেন, আমরা যুক্ত হয়েছি। সেই নদী উদ্ধার করতে গিয়ে ধরুন মারামারি, রক্তপাত, থানা পুলিশ, হ্যাঁ, আমাকেও যুবলীগের পরিচয়ে অনেকে হুমকি ধামকি, অনেক কথাবার্তা। তো ধরুন যে ওই লড়াই সংগ্রামে কিন্তু আমরা নদীটাকে মুক্ত করেছি। আচ্ছা। এবং আমরা ওখানে একটা নদী মুক্তির উৎসব করেছি। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে নদী মুক্ত করে ওরকম একটা উৎসব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান গিয়েছিলেন সেই নদী মুক্তির উৎসবে। নদী নিয়ে কথা বলতে গেলে আপনার সঙ্গে আসলে দিন রাত এক হয়ে যাবে, তো আমাদের তো একটু থামতে হবে কোথাও না কোথাও। আমি যেটা জিনিস জানতে চাইবো আসলে, এই যে কাজ, আপনার সঙ্গে আমি গিয়েছি ডিমলায়। হ্যাঁ, সেখানে কুমলাই, হ্যাঁ কুমলাই নিয়ে কাজ নদী চলছে। আচ্ছা, সেটা যদি উদ্ধার হয় তো সেটা খুবই ভালো একটা কাজ হবে নিশ্চিতভাবে। সেখানে আমিও দেখেছি যে সাধারণ মানুষ, এত মানুষ, তারা কুমলাই নদী উদ্ধারের পক্ষে। এই যে ব্যাপারগুলো, এরপরেও একটা শ্রেণী আছে যারা এর বিপক্ষে কথা বলে। আমরা ধরে নিলাম যে সব কিছুর বিপক্ষেই আসলে থাকবে মানুষ। নদী উদ্ধার করতে গিয়ে আপনার ভয়াবহ মানে স্মৃতি কি আছে? যেমন ধরুন একটা নদী উদ্ধারের কাজ করছিলাম, ধরুন ওই জেলার এসপি আমাকে ফোন দিলেন। আচ্ছা। দিয়ে আমাকে বলছেন যে আপনি এদিকে যখন আসবেন একটু জানিয়ে আসবেন। একটু জানিয়ে আসবেন? ও আচ্ছা। কেন? বলছে যে না, আপনি একটু জানিয়ে আসবেন। তা বললাম কী কারণ? বলছে নানান রকম কথাবার্তা শুনি, আমাদের কাছে নানান রকম তথ্য আছে। হ্যাঁ, বললাম কি দখলদাররা মারতে পারে? বলছে হ্যাঁ। আচ্ছা। তো আমি বললাম যে দখলদাররা মারলে মারবে, আপনারা কি করবেন? কেন? আমরা তখন দরকার হলে আমরা পুলিশ দেব। হ্যাঁ, বললাম একদিন পুলিশ দেবেন, লোকজন মনে করবে যে ও ভয়ে পুলিশ নিয়ে আসছি। কালকে যখন আমার যাওয়া লাগবে, যখন তখন যাওয়া লাগবে, তখন বলবে পুলিশ নেই এখন ধরো, তখন কি করবেন? তো আমি বললাম যে দেখুন, মানে আমাদের ওই যে বললাম না, আমাদের নামে তো এত অপপ্রচার হয়েছে, এত হয়েছে, আমরা কিন্তু এই টিকে থাকি কেন? এত কিছুর পরও কিন্তু অনেক লোকজন ধরুন যে নদীর কাজ করছি, এটাকে মানুষ অনেকেই ভালোভাবে নেয়। এবং সাধারণ মানুষের যে কথা বললেন যে কুমলাই নদীতে দেখে এলেন আপনি, অনেক সাধারণ মানুষ, মানে সবাই সাধারণ মানুষ, মানে এখানে অন্য কেউ তো ছিল বলে আমি দেখলাম না আসলে। আমাদের নদী আন্দোলনের, হ্যাঁ। আমি বলি শালমারাতে একজন ভিক্ষুক আমাদের মানে নদী কমিটিতে কাজ করে, ভিক্ষুক ভাবাই যায় না আসলে। মানে এটা কি বলবেন? ওই শালমারাতে একদিন ওই উদ্ধার হওয়ার পর একজন অটো চালক আমাকে এসে বলছে চলেন এক কাপ চা খাই। তো আমি বললাম যে আপনাকে তো চিনলাম না, চা খেতে বলতেছেন। হ্যাঁ, কয় না আপনাকে আমি যে একটা চা খাওয়াইতে পারি আমার খুব ভালো লাগবে। কি হয়েছে বলেন তো? কয় এই নদীটা আপনি ছাড়া এটা উদ্ধার হতো না। হ্যাঁ, আর যতক্ষণে কাজ করতে গিয়েছি সাধারণ মানুষরাই এগিয়ে এসেছে। আমরা কখনো কখনো জাতীয় নদী রক্ষা কমিশনের খুব সহযোগিতা পেয়েছি, এই কথাটা কিন্তু আমাদের বলতে হবে। আচ্ছা। জাতীয় নদী রক্ষা কমিশনের কোনো ক্ষমতা নাই, একটা ঠুটো জগন্নাথ প্রতিষ্ঠান। হ্যাঁ, 12টা দফায় শুধু সুপারিশ করার ক্ষমতা দিয়েছে, কিন্তু আমাদের কথায়, আমাদের অনুরোধে তারা যখন এক একটা করে চিঠি দিয়েছে, আন্দোলনে কিন্তু সরকারি একটা নির্দেশনার চিঠি, এটা যে কত শক্তিশালী, আন্দোলনকারীরা তখন মনে করে যে আমরা ঠিক জায়গায় আছি। সরকারের নদী রক্ষা কমিশন বলছে যে এই দখলটা মুক্ত করতে হবে। তো তখন কিন্তু আমাদের এই চিঠিপত্রগুলো অনেক বড় বড় কাজে লেগেছে। আপনি কখনো মানে এই যে নদী উদ্ধার করতে গিয়ে ধাওয়া খেয়েছেন? হ্যাঁ, সেগুলো বলাটা একটু মানে কেমন হয়, ওগুলো ওরকম ঘটনাও আছে। আমরা কখনো কখনো কিন্তু আমার ধাওয়া খাওয়ার চেয়েও আমাদের কিছু নদীকর্মী
কি দুঃসাহসী যে ধরুন এই আওয়ামী লীগের সময় ধরুন রাজনৈতিক বিভিন্ন পদ যাদের আছে, ধরুন লোহার রড সাথে নিয়ে আমাদের নদীকর্মী যেখানে গেছে মোটরসাইকেলে তারাও সেখানে গেছে। সন্ধ্যার পর আমরা অনেকেই চলাফেরা বুঝে শুনে করেছি। তো ধরুন এগুলো নানান, মানে আপনি ধরুন আমাদের এক কলিগ হাসতে হাসতে বলেন যে তুই ভাইয়ে 1 শতক জমি নিয়ে মারামারি কাটাকাটি মারাও যায়, আর আপনি মানুষ দখল করেছে হাজার হাজার একর জায়গা, হাজার হাজার শতক জায়গা, সেগুলোর বিরুদ্ধে আপনি লড়াই করেন, এটা খুব কঠিন। সরকারের কাছে আমাদের একটা আবেদন আছে, সেটা হচ্ছে যে সরকার চাইলে 3 মাসের মধ্যে নদীগুলোকে উদ্ধার করা সম্ভব, এবং যারা দখল করেছে, হ্যাঁ, এই দখলদারদের টাকা দিয়েই এগুলো উদ্ধার করা সম্ভব। আচ্ছা, কিভাবে সেটা? সেটা হচ্ছে যে সিএস রেকর্ড অনুযায়ী বাংলাদেশের কোনো নদী, খাল, বিল, জলাশয় তার শ্রেণী পরিবর্তনেরও আইনগত কোনো ভিত্তি নেই, ব্যক্তির নামে রেকর্ড করারও লিখে দেওয়ারও কোনো সুযোগ নেই। ফলে যা সিএস রেকর্ডে নদী আছে এর 1 ইঞ্চি জায়গা কমবে না, বৃদ্ধি পাবে। তাহলে এই সিএস রেকর্ড ধরে, এটা তো ধরুন একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত অফিস আছে, সরকারের কঠোর নির্দেশনা থাকলে তারা ম্যাপ ধরে ধরে, মৌজা ধরে ধরে নদীর সীমারেখা চিহ্নিত করতে পারবে, এবং শক্ত নির্দেশনা সরকার জারি করবে, যারা তোমরা নদী দখল করেছো আগামী 15 দিনের মধ্যে এই দখল তোমরা ছেড়ে দেবে। 15 দিনের মধ্যে দখল ছেড়ে না দিলে বাংলাদেশের আইনকানুন অনুযায়ী তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি এই কাজ করে দেখেন, ওই যারা দখলদার, যত বড় দখলদার হোক, রাষ্ট্র একটা সংগঠন, রাষ্ট্র একটা সংস্থা, একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রের চেয়ে তোর বেশি ক্ষমতা নিয়ে কেউ রাষ্ট্রের ভিতরে থাকতে পারে না। রাষ্ট্রের চেয়ে বেশি ক্ষমতা নিয়ে যখন রাষ্ট্রে কেউ থাকে তখন মনে করতে হবে রাষ্ট্র ফেল করে গেছে, যে রাষ্ট্রের চেয়ে ব্যক্তি বড় হয়েছে। এটা কখনো হয় না, হতে পারে না, সে যত বড় দখলদার হোক। ফলে সরকার যদি সদিচ্ছা থাকে, আমি তো আমার এক জীবনে বাংলাদেশের সব নদীগুলো মুক্ত দেখে যেতে চাই, এবং এটা খুব সহজে সম্ভব। আমরা তুহিন ভাইয়ের তো কথা শুনলাম যে সরকার যদি চায় তাহলে এটা 3 মাসের মধ্যেই সম্ভব। আমরা চাই, যেহেতু বর্তমান সরকার নদী নিয়ে বেশ ভালো উদ্যোগ নিয়েছে, খাল খনন কর্মসূচির মতন কর্মসূচি তারা নিয়েছেন, তারা নিশ্চিতভাবে এই জিনিসগুলো বুঝবেন এবং এই জিনিসগুলো বুঝে কাজটা করবেন, এবং বাকি যে নদীগুলো আছে যেগুলো দূষণের মধ্যে আছে সেগুলোকে দূষণমুক্ত করার ব্যবস্থা করবেন, যেগুলো দখল আছে সেগুলোকে দখলমুক্ত করার ব্যবস্থা করবেন। সাধারণ মানুষের সম্ভবত এর বাইরে আর কিছু চাওয়ার নেই। তুহিন ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য, এবং আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং অবশ্যই নদীর পাশে থাকবেন, নদীর সঙ্গে থাকবেন। সবাইকে নদীময় শুভেচ্ছা।